পড়ো পড়ো পড়ো, আর বেশি সময় নেই। মাধ্যমিক 2026 দোরগোড়ায়, তোমাদের জীবনের প্রথম বড়, সব থেকে বড় বোর্ডের পরীক্ষা। হ্যাঁ, এটাই কিন্তু শেষ নয়, এটা সবে শুরু। তাহলে ভালো করে প্রিপারেশন নাও, যাতে এর পরের পরীক্ষাগুলো ভালো হয়, আর এইটা তো ভালো করতেই হবে। তো চলো আমরা টেস্ট পেপারের 931 নাম্বার পেজ দেখি। দেখো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন। তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা কোথা থেকে নেওয়া। এইটা নেওয়া হচ্ছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তাহলে আমরা আগে টেক্সটে দেখে নিই। দেখো, এইখানে শুরু উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, মানে আমাদের টেক্সট শুরু হচ্ছে এইখান থেকে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, এইখান থেকে শুরু হচ্ছে। আর শেষ কোথায়? শেষ হচ্ছে হোয়াট হি মিনটে গিয়ে। তাহলে আমাদের এইখানে টেক্সট বই শেষ হচ্ছে এই জায়গাটাতে, হোয়াট হি মিন। তার মানে আমাদের যদি আমরা বুঝছি যে পুরো ইউনিট 1টায় দেওয়া আছে প্রথমে 2 লাইন বাদ দিয়ে। বেশ, এইবার চলো আমরা কোশ্চেন আনসার দেখি। তো চলো শুরু করি। এস্টার ইজ ক্লডস, এস্টার ক্লডের কে ছিল? দেখো, এস্টার ছিল ক্লডের আন্ট অর্থাৎ কাকিমা। তারপরে দেখো বিয়েটা দেখো, দ্য হিউম্যান পপুলেশন আফটার দ্য কাইট ইনসিডেন্ট গট ইনক্রিজড বাই, অর্থাৎ হিউম্যান যে পপুলেশন হয়েছিল সেই ঘুড়ির যে ঘটনা, ঘুড়ির ঘটনা বলতে ঘুড়িটা পড়ে যাওয়া, ঘুড়িটা তার পিসি পেয়েছিল, এই যে ঘটনাটা ঘটার পর কতটা ইনক্রিজ হয়েছিল হিউম্যান পপুলেশন? দেখো এখানে ইনক্রিজ 2। এবার তুমি বলবে দাদা তাহলে তো এখানে 4 হওয়া দরকার ছিল। না, দেখো বলেছে ইনক্রিজ, আরে অলরেডি তো 2টো ছিল, মানে অলরেডি ওরা 3জন ছিল আর 2জন বেড়ে 5জন হয়েছিল। তাহলে ইনক্রিজ কতটা হয়েছে? সেই জন্য আমরা 5জন, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? সরি, তাহলে আমরা 5 থেকে 3 বিয়োগ করব, তাহলে আমরা 2 পাচ্ছি। তাহলে ইনক্রিজটা শুধু লিখতে হবে, সেই জন্য আমরা 2 করেছি। তারপরে দেখো, দ্য বিগ হাফ মুন আইল্যান্ডস লাইট হাউস ডাজ নট ফাংশন ডিউরিং, কোন সময় বিগ হাফ মুন আইল্যান্ডে কাজ হতো না, অর্থাৎ কোন সময় যাওয়া যেত না? শীতকালে। কারণ কি? সেখানে বরফ জমতো। হ্যাঁ, তাহলে আমরা এটা করব উইন্টার। তারপরে দেখো, অল দ্য চিলড্রেন অ্যাট দ্য মেনল্যান্ড হ্যাড, দেখো মেনল্যান্ডে সবার কি ছিল, যার জন্য এইখানে ন্যারেটার এবং ক্লড আফসোসও করতো? কি ছিল? হ্যাঁ, তাদের রিলেটিভস, আত্মীয় ছিল, কিন্তু এদের কোনো রিলেটিভস ছিল না। তাহলে আমরা এখানে কি করব? তাদের রিলেটিভস ছিল। তাহলে দেখো এইখানে আমরা রিলেটিভস করব। তারপরে দেখো, দ্য মিনিমাম নাম্বার অফ পিপল টু রান পিরিয়ড কেপস ইজ, এইখানে দেখো আমরা 3 করলাম। এইবার তোমাদের প্রশ্ন হতে পারে দাদা 3 কেন করলে, 2 কেন করলে না? দেখো এইখানে একটা লাইনে বলা আছে যে 2জন মিলে পিরিয়ড কেপস খেলা খুবই কঠিন। দেখো এই যে এই লাইনটা, ইট ইজ হার্ড টু রান পিরিয়ড কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2, অর্থাৎ মাত্র 2জন নিয়ে পিরিয়ড কেপস খেলা খুব কঠিন। তাহলে দাদা 4 কেন করলে না? দেখো এইখানে বলা আছে 2জনকে নিয়ে খেলা কঠিন, আর আমাদের এখানে কি চাইছে? মিনিমাম, মানে সব থেকে কম কজনে খেলা যায়। তাহলে 2জনে কঠিন হলে 3জনে খেলা যাবে। 3জনে সোজা, জন্য লেখিকা বা লেখক বলে যে 2জনে কঠিন, সেই জন্য আমরা 3 করলাম। ওই জন্য আমরা 4টা করলাম, যেহেতু মিনিমাম নাম্বার সব থেকে কম চেয়েছে, সেই জন্য আমরা 4টা করলাম না। এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে একটু ব্রেন খাটিয়ে তোমাদের করতে হবে। হ্যাঁ, তারপরেরটা দেখো, তারপরে কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। দ্য ফ্যামিলি মুভড ওভার দ্য মেনল্যান্ড ডিউরিং উইন্টার বিকজ, ফ্যামিলি শীতকালে মেনল্যান্ডে চলে যেত কারণ, দেখো কারণটা দেখো, দ্য হারবার ওয়াজ ফ্রোজেন ওভার, অর্থাৎ যে দ্বীপটি ছিল সেই দ্বীপটিতে বরফ জমে যেত। সে দেখো বরফ জমে গেলে সেখানে মানুষের বসবাসযোগ্যতা আর হয় না, অতএব সেই জন্য সেখান থেকে তারা চলে যেত। তারপরে দেখো, ফাদার লুক সরফুল, বাবাকে দেখে দুঃখী মনে হচ্ছিল। কেন? ওই যে তার কোনো রিলেশন ছিল না। আচ্ছা, তার কি সত্যি কারোর সাথে কোনো রিলেশন ছিল না? দেখো তার কিন্তু রিলেটিভ ছিল। এইবার সে ঝগড়া করে বেরিয়ে এসেছিল। সে ঝগড়া করে বেরিয়ে আসার কারণে, দেখো এইটা তো ক্লড আর ন্যারেটর জানতো না, এটা তো একমাত্র তার বাবা জানতো। সে কোনোদিন সে তার বাচ্চাদের বলেনি। অতএব তার বাবা নিজে মনে মনে দুঃখী থাকতো, যদি আমি ঝগড়া করে আজ না বেরোতাম তাহলে হয়তো আমরা সবাই একসঙ্গে থাকতাম। এই যে একসঙ্গে থাকার মজাটাকে সে মিস করছিল। তাহলে আমরা এটা কি করব? বিকজ হি ফেল্ট ইট ওয়াজ অল হিজ ফল্ট দে হ্যাড নো রিলেশনস, তার সবটাই তার নিজের ফল্ট। এখানে সবটা তার নিজের ফল্ট বলার কারণ কি? কারণ ওই যে সে ঝগড়া করে বেরিয়ে এসেছিল, ওই জিনিস সে বলে যে সবটা তার নিজের ফল্ট। তারপরে দেখো, দ্য রিলেটিভস অফ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার আর, এই ক্লড এবং ন্যারেটার রিলেটিভ কে ছিল? দেখো কেউ ছিল না, না, অর্থাৎ তার রিলেটিভ প্রথমে আমরা কি সিনের মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি তার রিলেটিভ কেউ ছিল না। আমরা সিনে যেইটুকু দেখতে পাবো সেইটুকুই আমরা করব। হ্যাঁ, আমরা জানি আমাদের নলেজ আছে, কিন্তু সিনের মধ্যে যেটুকু থাকবে সেটুকুই করতে হবে। আমরা সিনে কি দেখি তার কোনো রিলেটিভ ছিল না।
সেজন্য আমরা নান করেছি। তারপরে দেখো এইবার আমরা জীবনের সত্য মিথ্যাটা যাচাই করব। হ্যাঁ, চলো শুরু করি ট্রু ফলস। দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস ইন রাইট হ্যান্ড প্রোভাইড সেন্টেন্স ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইয়ার আনসার। অর্থাৎ ট্রু ফলস করো এবং তোমার যে ট্রু ফলস কেন করছো তার প্রেক্ষিতে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। কি করা যাবে, দেখো ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাড এ ভেরি ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। দেখো এদের ক্লড আর ন্যারেটরের মধ্যে রিলেশনশিপ ছিল মেনল্যান্ডের সঙ্গে, কিন্তু খুব একটা ফ্রেন্ডলি ছিল না। সেই জন্য আমরা এটাকে করবো ফলস। উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, এইটা করবো আমরা সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে দেখো ক্লড ইজ দ্য ন্যারেটার্স ইয়ঙ্গার সিবিলিং। ক্লড ছিল ন্যারেটারের থেকে ইয়ঙ্গার অর্থাৎ ছোট। দেখো এইখানে একটা লাইন আছে, ক্লড ইজ 12 আর দিয়ে তারপরে ফুল স্টপ, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। অর্থাৎ যদি ক্লড 12 হয় আমি যদি 11 হই তাহলে ক্লড তো আমার থেকে ছোট হতে পারে না, ক্লড আমার থেকে বড়, 1 বছরের বড়। সেই জন্য এটা আমরা করবো ফলস। আর ওই সাপোর্টিং স্টেটমেন্ট যেটা বললাম, ক্লড ইজ 12, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। সাপোর্টিং যতটা পারবে হুবহু সিনে যেটা থাকবে সেটাই লিখবে, বরঞ্চ সিনেরটাই লিখবে। সাপোর্টিং যেভাবে দেওয়া থাকবে সিনেরটাই করতে হবে। হ্যাঁ, তারপরে দেখো এইবার আমাদের থাকছে হচ্ছে কবিতা। কবিতায় কি আছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, এই যে লেসন টু ফেবেল থেকে নেওয়া। তাহলে দেখো এইখানে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল মানে শুরু হচ্ছে এই প্রথম থেকেই, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, আর শেষ কোথায়, অ্যান্ড এ স্পেয়ার মানে হচ্ছে এইখানে শেষ, অ্যান্ড এ স্পেয়ার এইখানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে দেখো ফেবেলটাও কিন্তু অনেকবার আসছে। হ্যাঁ, একটু দেখে শুনে রেখো। বেশ, দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাজ বিটুইন দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য কোয়ারেল, অর্থাৎ ঝামেলাটা স্কুইরেল এবং কার সঙ্গে হচ্ছিল, দেখো স্কুইরেল এবং মাউন্টেন অর্থাৎ পর্বতের সঙ্গে ঝামেলাটা হচ্ছিল। তারপরে দেখো দ্য ওয়ার্ড বান, বান বলতে যে ছোট, রিফার্স টু কাকে রেফার করা হয়েছিল, স্কুইরেলকে। ওই যে পর্বত বলেছিল লিটল প্রিক বান, ওই যে দা বান রিপ্লাইড, এই লাইনগুলো ছিল। ওই বান দিয়ে স্কুইরেল অর্থাৎ ছোট বলে তাকে বান বলে মজা করা হচ্ছিল বলা যায়। দ্য মাউন্টেন ইজ এন্ডোমোয়াস, কেন দেখো এইখানে দেখো মাউন্টেনকে বড় বলা হয়েছে, মাউন্টেন তো বড় ওই জন্যে মাউন্টেনকে। আর দেখো এইখানে দেখো আমরা কিন্তু এখানে বিগ দিতে পারতো, এইখানে কিন্তু বিগ দেয়নি, কবিতায় বিগ দেওয়া আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আমি আবার বলছি কোশ্চেন কিন্তু বইয়ের বাইরে আসে না। অনেকে বলে যে স্যার সিলেবাসের বাইরে কোশ্চেন, অসম্ভব। মাধ্যমিকের সিলেবাসের বাইরে ইংরেজিতে কোশ্চেন আসা, অন্য সাবজেক্টে আসতে পারে, ইংরেজিতে আসবে না। কারণ কি, দেখো সিন কি দেবে সিলেবাসের বাইরে, আনসিন কি দেবে, গ্রামার তো সবই সিলেবাসের মধ্যে। আর থাকলো পরে রাইটিং, রাইটিং তো ওই 10টা রাইটিং দেয়, তার মধ্যে 3টে অলরেডি বাদ চলে যায়। তাহলে দেখেছো এইখানে একটু ঘুরিয়ে দেওয়া আছে, তাই বলে কিন্তু এটা বাইরে নয়, স্যার সিলেবাসের বাইরে এসছে এই জন্য আমি না শুনি। তারপরে দেখো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেকে, দেখো মেকে ইয়ার। তারপরে দেখো এরপরে আছে হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ এই ফলোয়িং কোয়েশ্চেনগুলো উত্তর দাও। হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, কিভাবে পর্বত ওই যে স্কুইরেলকে নিয়ে মজা করেছিল। লিটল প্রিগ বান ইউ আর ভেরি স্মল, ওই ছোট, তার যে হাইট তার সাইজকে নিয়ে তাকে কি করেছিল, মজা করেছিল। হ্যাঁ, তাহলে এখানে এটাই করব, দ্য মাউন্টেন কলস দ্য স্কুইরেল লিটল প্রিগ। দেখো এইটা কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যেই করবে, কারণ যেহেতু এটা টেক্সটের লাইন, দেখো টেক্সটে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আছে, যেহেতু এটা লেখক বলেছে আমরা যখন লিখবো ডবল ইনভার্টেড কমা ব্যবহার করব। ডাজ মেকিং ফান অফ ইট স্মল সাইজ, এই যে তার স্মল সাইজটাকে নিয়ে সে মজা করেছিল, এইটাই বলা হয়েছে। তারপরে দেখো হাউ ইজ এ ইয়ার ফর্ম, একটা বছর কি দিয়ে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, না জানুয়ারি ফেব্রুয়ারি এখানে লিখলে হবে না, এখানে সিনে যা আছে সেটুকুই লিখতে হবে। কি দিয়ে তৈরি হয়, দেখো সিনে আছে পুরো হুবহু কবিতার লাইন, আমরা প্রথমে কোশ্চেন থেকে নিয়ে নেবো। এ ইয়ার ফর্ম মানে এইটুকু লিখে নিলাম কোশ্চেন থেকে, এই ইয়ার ফর্ম বাই মানে হচ্ছে দ্বারা, বাই মানে হচ্ছে দ্বারা, তা দ্বারাটা লিখে নিলাম। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার টেকেন টুগেদার, অর্থাৎ সব কিছু নিয়ে এবং আবহাওয়া একসাথে নিয়ে তৈরি হয় একটা কি ইয়ার, অর্থাৎ সব কিছু নিয়ে এবং ওয়েদার নিয়ে তৈরি হয় একটা ইয়ার।
এইটাই করতে পারি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সব নয়। দেখো এইবার আমরা করবো আনসিন। হ্যাঁ, জীবনে যেটা কোনদিন দেখোনি, যেটা কোনদিন শোনোনি, হয়তো বা শুনেছো, মাধ্যমিক পরীক্ষা হলে এটাও হতে পারে যে হয়তো শুনেছো, পাবে পাবে, আমি আছি তো। দেখো এইরকম কিছু একটা জিনিস যেটা তোমরা কোনদিন দেখোনি, যেটা কোনদিন শোনোনি, সেটাই হচ্ছে আনসিন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ এই প্যাসেজটা কেয়ারফুলি পড়ো এবং যে আনসারগুলো চেয়েছে সেটা দাও। Ancient Indian science and technology saw significant advancement across various fields, including astronomy, mathematics, medicine, and meteorology, with contributions from figures like আর্যভট্ট, ভাস্করা ওয়ান অ্যান্ড সুশ্রুতা। দেখো এইখানে কি বলেছে, ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপ করেছে কোনগুলোর ওপরে না, দেখো ইনক্লুডিং অ্যাস্ট্রোনমি, ম্যাথামেটিক্স, অঙ্ক অর্থাৎ গণিতের উপর কি ডেভেলপ করেছে। দেখো গণিতে আগে কি হতো, প্রথমে আমরা যেমন ট্যালি মার্ক, হয়তো তোমরা অনেকে শুনেছো, ট্যালি মার্কে যোগ বিয়োগ হতো, অর্থাৎ ট্যালি মার্কের যোগ বিয়োগ বলতে 1 2 3 4 5, এইটা ছিল ট্যালি মার্কের যোগ বিয়োগ। এখন আরো অ্যাডভান্স হয়েছে কি, ক্যালকুলেটর হয়েছে, তারপরে আমাদের অ্যাবাকাস হয়েছে। এই যে অ্যাডভান্স যেগুলো হয়েছে, অ্যাবাকাস যখন অ্যাডভান্স হয়েছে, তারপরে তোমার ক্যালকুলেটর হয়েছে, এইটা হচ্ছে ম্যাথমেটিক্সের উপর অ্যাডভান্স হয়েছে। আর অ্যাস্ট্রোনমির ওপরও বহু অ্যাডভান্স হয়েছে এই মুহূর্তে। আর কি বলেছে, মেডিসিন, দেখো মেডিসিনের ওপর তো অ্যাডভান্স আর বলারই কথা নয়, কারণ দেখো আগে মানুষ চিকিৎসার অভাবে মারা যেত, এখন এত মেডিসিন, এত হিউজ মেডিসিন রয়েছে যে মানুষ এখন সাপে কামড়ালেও মানুষকে বাঁচানো যায়। এই যে অ্যাডভান্সমেন্টগুলো এই যে হয়েছে, এইগুলোর কথা এখানে বলা হয়েছে। তারপরে দেখো এইগুলো কোন ফিগার্সের উপর হচ্ছে, লাইক আর্যভট্ট, ভাস্কর ওয়ান অ্যান্ড সুশ্রুতা। দেখো আমরা সবাই জানি চিকিৎসাবিদ্যার কথা, শ্রী আর্যভট্ট, ভাস্কর ওয়ান এবং সুশ্রুত, তিনজনের নামই আসে, তিনজনাই কিন্তু চিকিৎসা শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। দেখো এইবার দেখো, these developments built upon earlier foundations including agriculture and water management in the Indus Valley civilization and influenced subsequent scientific progress globally। দেখো এই যে ডেভেলপমেন্টগুলো হয়ে উঠেছে, এইগুলো কিন্তু পূর্ববর্তীর ওপর ভিত্তি করেই হয়েছে। হ্যাঁ, এই যে ইন্দাস ভ্যালি, এইখানে পূর্ববর্তীর ওপর ভিত্তি করে হয়েছে। কিসের উপর হয়েছে, অ্যাগ্রিকালচার অর্থাৎ চাষের ওপর হয়েছে। চাষে দেখো ডেভেলপমেন্ট এই মুহূর্তে হয়েছে। যেমন আগে কি ছিল, আগে ছিল হচ্ছে ক্ষেপ চাষ, অর্থাৎ যেই চাষটা বালতিতে একটা হুইলের মতো, সেই বালতিতে করে জল দেওয়া হতো। এখন কি হয়েছে, এখন মেশিন হয়েছে, অনেকে মাটির তলা থেকে জল তুলে দিচ্ছে মোটরের সাহায্যে। এই যে এই উন্নতিগুলো হয়েছে চাষের ওপর, কি আমরা কীটনাশক প্রয়োগ করছি, সেটা রাসায়নিক হোক আর বা জৈবিক হোক, আমরা প্রয়োগ করছি। তো এই যে উন্নতিগুলো হয়েছে। আর কিছু হয়েছে ওয়াটার ম্যানেজমেন্টে, তাহলে তুমি বলো দাদা জলের ওপর কিসের উন্নতি হলো? হ্যাঁ ভাই, জলের ওপরও হয়েছে। কি উন্নতি হয়েছে, দেখো আমাদের পৃথিবীতে 3% হচ্ছে খাওয়ার জল, মানে যেটাকে তোমরা মিষ্টি জল বলে পড়েছো, আর 97% কি আছে, নোনা জল। এই নোনা জলটা যদি খাওয়ার প্রসেসে আনতে, এটা খুব কস্টলি, তো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আমরা 3% খাওয়ার জলে আসি, 3% খাওয়ার জলে এইটাকে বাঁচানো যায়। দেখুন আমাদের নামামি গঙ্গা বলে একটা প্রকল্প চলছে, যেটা কি গঙ্গার জল বাঁচানো হচ্ছে, যেখান থেকে তোমরা এখন দেখবে তোমাদের গ্রামে বা এরিয়াতে বড় বড় ট্যাঙ্কি তৈরি হচ্ছে, যার মধ্যে গঙ্গার জল তুলে সেই জল টিউবওয়েলের মাধ্যমে দেওয়া হচ্ছে। তারপরে জল বাঁচানোর জন্য ড্যাম তৈরি করা হচ্ছে, জল সঞ্চয় করা হচ্ছে। এইটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম বলা হয়। এইগুলো করে জল বাঁচানো হচ্ছে। তারপরে দেখো আর্যভট্ট C476 CE made groundbreaking contributions to astronomy, including the concept of rotating Earth and a heliocentric model as detailed in the আর্যভট্ট। দেখো এইখানে দেখো আর্যভট্ট, এখানে দেখো সি ডট মানে হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বোঝায়, অর্থাৎ শিওর না, হয়তো এই সময়। তাহলে কি 476 খ্রিস্টাব্দ, হ্যাঁ সি বলতে খ্রিস্টাব্দ বোঝায়। দেখো 476 খ্রিস্টাব্দে কি হয়েছিল, এই যে অ্যাস্ট্রোনমির ওপর যে রোটিং আর্থ, অর্থাৎ যে পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে, এই যে এর উপর একটা মডেল তৈরি হয়েছিল এই সময়। এখন হয়তো আমরা জানি, তোমরা হয়তো জানবে যে গ্যালিলিও বলে বিজ্ঞানী ছিলেন, যাকে কি হয়েছিল, এই যে সে বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই জিনিসটা সে বলেছিল। কিন্তু মানুষ কি জানতো, মানুষ কি দেখছে, দেখো আমরা যদি দেখি, তোমরা সূর্যকে দেখবে সকালে থাকে হচ্ছে পূর্বে, বিকালে থাকে পশ্চিমে। এই যে আমরা কি দেখি, সূর্য ঘুরছে,
এই জিনিসটা তখনকার দিনে কিছু জ্ঞানী মানুষ বিশ্বাস করতে চায়নি, সেই জন্যে তাকে একটি অন্ধকার ঘরে রেখে দেওয়া হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তারপরে কি পরে প্রমাণ হলো, হ্যাঁ, যে তিনিই ঠিক ছিলেন। এই মডেলটা প্রথম তৈরি হয় 476 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এই মডেলের ডিটেল কে করে আর্যভট্ট। আদার অ্যাস্ট্রোনমার্স লাইক ভারাহমিহিরা, যিনি ছিলেন গুপ্ত পিরিয়ড অর্থাৎ গুপ্ত পিরিয়ডে, অ্যান্ড ভাস্করা টু 12th century সি ফার্দার অ্যাডভান্স অ্যাস্ট্রোনমিক্যাল নলেজ। যেমন দেখো তারপরে আরও অ্যাস্ট্রোনমার্স ছিলেন, যেমন ছিলেন বরাহমিহির, আর কে ছিলেন ভাস্করা টু, যাদের ছিল অ্যাস্ট্রোনমি নিয়ে ভীষণ রকম একটা নলেজ, তারাও এটাকে সাপোর্ট করেছিল। তারপরে দেখো অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ডেভেলপড এ sophisticated system of mathematics including the concept of zero and the decimal system which revolutionized calculation and number representation। দেখো এই ইন্ডিয়াতে ম্যাথমেটিক্সের উপর কি ডেভেলপ হয়েছিল, ইনভেন্ট হয়েছিল জিরোর, অর্থাৎ জিরোর আবিষ্কার হয়েছিল। দেখো যদি শূন্যই না থাকে, যে ধরো আমরা মেনে নিলাম শূন্য আমরা জানি না, আমরা কি করতে পারবো, 1 থেকে 9 অবধি লিখতে পারবো, তারপরে তা লিখতে পারবো না, 10 লিখতে পারবো না, আর 10 না লিখতে পারলে 11ও লিখতে পারবো না। অতএব আমরা 1 থেকে 9 অবধি লিখতে পারবো, সেই জন্য ফার্স্ট জিরোর ইনভেনশন হলো। তারপরে এলো ডেসিমেল, ডেসিমেল বলতে দশমিক, দশমিকের ইনভেনশন হলো। হ্যাঁ, এই যে ইনভেনশনগুলো ম্যাথের হলো, এইগুলো কি ম্যাথমেটিক্সকে আরো অ্যাডভান্স করে তুললো। তারপরে আমরা এরপরে আস্তে আস্তে দেখবো ত্রিকোণমিতি হচ্ছে, আস্তে আস্তে সব আসবে। দেখো Brahmagupta and Bhaskara made significant contribution to algebra and trigonometry respectively। ব্রহ্মগুপ্ত এবং ভাস্করাচার্য, যিনি ভাস্করা নামে পরিচিত, ভাস্কর, তিনি কি করলেন, তারা করলেন কি ত্রিকোণমিতি আর বীজগণিত। দেখো পাটিগণিত ইংরেজি কি কারোর মনে আছে? মনে নাই? ক্লাস 10এই তো আছে, প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ অ্যারিথমেটিক, প্রথম চ্যাপ্টার ফাদার সেলফ অ্যারিথমেটিক কি স্যামুয়েল টিচ আস অ্যারিথমেটিক, অর্থাৎ স্যামুয়েল আমাদের পাটিগণিত পড়ায়। তাহলে আমরা পাটিগণিত বীজগণিত দুটো মানেই জানলাম। এইবার দেখো তারা কি করলো, বীজগণিত এবং পাটিগণিতকে আরো অ্যাডভান্স করলো। তারপরে দেখো আয়ুর্বেদিক মেডিসিন উইথ ইটস ফোকাস অন ন্যাচারাল রিমেডিস অ্যান্ড হলিস্টিক হেলথ ওয়াজ ডেভেলপড অ্যান্ড ডকুমেন্টেড ইন টেক্সট লাইক দ্য চক্র সংহিতা। দেখো অ্যান্ড সুশ্রুতা সংহিতা। দেখো এইখানে আয়ুর্বেদিকে প্রথমে কি বলো, ন্যাচারাল রিমেডিস অর্থাৎ প্রাকৃতিকভাবে নিরাময়ের উপায় এলো আয়ুর্বেদ। দেখো তোমরা হয়তো এখনো শুনবে, সকালবেলা বাবা মায়েরা বলে, এইখানে আমাদের বাবা মায়েরা বলে সকালে উঠে তুলসী পাতা খা, থানকুনি বলে একটা পাতা হয়। আমরা দেখবে এখন আমরা পেটের গ্যাসের জন্য আমলা জুস খাই, আমলা জুস হচ্ছে আমলকির জুস। এই যে এইগুলো কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, আয়ুর্বেদকে এই থাকে গাছপালা জড়িবুটি ওই পিষে ছেঁচে যে হোক দেওয়া হয়। এমনকি মেডিসিন যদি তোমরা দেখো অ্যালোপ্যাথিক হোক, অ্যালোপ্যাথিক মেডিসিন তোমরা যদি দেখো কি থাকে অ্যালোপ্যাথিতে, দেখবে লেখাই থাকে যে এর পাল্প এতটা, অর্থাৎ গাছগাছারাই থাকে। একটু ডিটেল যদি দেখো, অর্থাৎ আয়ুর্বেদিক মেডিসিন কি করে, ন্যাচারাল উপায়ে সুস্থ করে। আর তখন কি হলো, আয়ুর্বেদিকের ওপরই বেশি জোর দেওয়া হলো, কারণ তখন অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি হয়তো ছিল, এতটা জোর ছিল না হোমিওপ্যাথির ওপর। তাহলে কারা জোর দিল, দেখো এর উপর জোর দিল হচ্ছে কোন সংহিতা, একটা চক্র সংহিতা ছিল যেটা চক্র সংহিতা বলে আমরা জানি বাংলায়, আর ছিল সুশ্রুতা সংহিতা যেটাকে আমরা সুশ্রুত সংহিতা যে বলে জানি, যেখানে সার্জিক্যাল টেকনিক্স ইনক্লুডিং বোন ফ্র্যাকচার্স অ্যান্ড আই সার্জারি। চক্র সংহিতাতে কি হলো, বোন ফ্র্যাকচার দেখানো হলো, অর্থাৎ বোন ফ্র্যাকচার অর্থাৎ হাড় ভেঙে, তার কি যেমন হাড় ভাঙা পাতা পাওয়া যেত আগে, ওই হাড় ভাঙা পাতা দিয়ে হাড় ঠিক করা হতো। আর আই সার্জারি কে করলো, সুশ্রুতা সংহিতা অর্থাৎ সুশ্রুত করেছিল প্রথম। উই অলসো অ্যাডভান্স ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। আমরা এই মুহূর্তে যে ভারত আছি সেইখানে অনেকটা অ্যাডভান্স। আমরা এই মুহূর্তে চোখের যেটা আমরা জানি ছানি অপারেশন আমরা বলে থাকি, এই যে অপারেশনগুলো এখন ভীষণ অ্যাডভান্স। আগে কি হতো, আগে এই অপারেশন করার পর 3, 4, 7, 8 দিন উঠতে পারত না পেশেন্ট। এখন কি অপারেশন করার 3 ঘন্টার মধ্যে পেশেন্ট ঠিক হয়ে যাচ্ছে, উঠতে পারছে, সব কিছু দেখতে পাচ্ছে। এই যে অ্যাডভান্সমেন্ট এসছে, যে অ্যাডভান্স হয়েছে ট্রিটমেন্ট, এইটার কথা এখানে বলা হচ্ছে। Ancient Indian metallurgists developed advanced techniques for producing iron and steel, including the famous wood steel, which was known for its exceptional hardness and was used in the creation of ড্যামাকাস সোর্স। দেখো এইখানে কি হলো, এরপর এলো স্টিল এবং আয়রন, অর্থাৎ স্টিল এবং লোহার ওপর
ডেভেলপ। কি হলো দেখো, স্টিল এবং লোহা, আমরা কি জানি স্টিল নরম হয়, কিন্তু একটা ছিল উড স্টিল, এটাকে বাংলাতেও উড স্টিল অর্থাৎ হস্য ট বর্গীর জ, উড স্টিল। এই স্টিলটা কি, এটা একটু এক্সেপশনাল, মানে এই স্টিলটা খুব শক্ত, এই স্টিলটা একটু শক্ত টাইপের হয়। এই স্টিল দিয়ে কি হতো, এই স্টিল দিয়ে ড্যামাকাস্তয়ের তলোয়ার তৈরি হতো, অর্থাৎ সোর্স মানে হচ্ছে তলোয়ার, অর্থাৎ বড় বড় চাকু হয় না, এইভাবে নিয়ে রাজারা এখানে যুদ্ধ করতে যেত, দিয়ে হেরে বাড়ি চলে আসতো, ওইটা হচ্ছে সোর্স, ওই তলোয়ারটা তৈরি হতো এই স্টিল দিয়ে। তারপরে দেখো, যার নিদর্শন এখন রয়েছে দ্য আয়রন পিলার ইন দিল্লি, এ টেস্টমেন্ট টু দেয়ার এক্সপার্টিস হ্যাজ রিমেন রাস্ট ফ্রি ফর সেঞ্চুরিজ। দেখো, যার নিদর্শন এখন রয়েছে দিল্লির আয়রন পিলার, যেখানে এক্সপার্টিস দেখা যায়, যেটা ছিল রাস্ট ফ্রি ফর সেঞ্চুরি, অর্থাৎ এখনো এই দশকও এইটা রয়েছে দাঁড়িয়ে। যেমন দেখো, এই মুহূর্তে আমাদের কি হয়, অনেক ব্রিজ তৈরি হয়, আমরা দেখছি এখন অনেক ব্রিজ তৈরি হচ্ছে, অনেক তৈরি হচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে। আচ্ছা, হাওড়া ব্রিজ কবেকার তৈরি, কারোর মনে আছে? দেখো, হাওড়া ব্রিজ আজ থেকে অনেক বছর আগে তৈরি, কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আমাদের যে এখন যে গাফিলতিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যত অ্যাডভান্স হচ্ছি তত গাফিলতি আসছে জিনিসে, আর তখনকার দিনে কিছু অতটা অ্যাডভান্স ছিল না, কিন্তু দেখো হাওড়া ব্রিজ এখনো কিন্তু শোনা যায় যে ভেঙেছে, হাওড়া ব্রিজ কিন্তু এখনো অব্দি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা নতুন যখন অনেক ব্রিজ হচ্ছে ভেঙে পড়ছে। এই যে তখনকার দিনে পদ্ধতি হয়তো পুরনো ছিল, কিন্তু তারা কাজ ঠিকভাবে করত। এনসিয়েন্ট ইন্ডিয়ানস মেড কন্ট্রিবিউশনস টু ফিজিক্স। আচ্ছা, এখানে ফিজিক্স মানে ভৌত বিজ্ঞান নয়, পদার্থবিদ্যা, হ্যাঁ, ইনক্লুডিং দ্য কনসেপ্ট অফ গ্র্যাভিটি, দ্য নেচার অফ লাইট অ্যান্ড ফ্লুইডস ডাইনামিক অ্যাজ সিন ইন দ্য ওয়ার্ক অফ কানাড অ্যাটোনমিস অ্যান্ড ভাস্কারা টু। দেখো, এইখানে কি হলো, পদার্থবিদ্যার উপর একটা কনসেপ্ট হলো, যেটা হচ্ছে গ্র্যাভিটি। ওই নিউটন কি করলো, ওই যাকে এখন ওই সকাল বিকাল ছেলে মেয়েরা গাল দিচ্ছে যে ওর মাথায় রাপেল না পড়ে ডাব পড়লে ভালো হতো, তাহলে পড়তেই হতো না। এই যে তখন কি হলো, গ্র্যাভিটির ইনভেন্ট হলো, কিসে, এই পদার্থবিদ্যায় গ্র্যাভিটি আরো আপগ্রেড হলো। তারপরে দেখো, ফ্লুইড ডাইনামিক্স, অর্থাৎ তরল পদার্থের উপর আরো আপডেটশন এলো, তরল পদার্থ কি, তরল পদার্থ কাজ কি, তরল পদার্থ ধর্ম কি, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন এলো এবং সেইগুলোর উত্তর এলো। তারপরে আর কি হলো, এইগুলো কিসের, এগুলো কনদ অ্যাটোনমিস আর ভাস্কারা টু এতে হলো। তারপরে দেখো, দে অলসো এক্সপ্লোর, এছাড়াও তারা এক্সপ্লোর করে অ্যাসোয়েস্টিক অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ সাউন্ড ইন দ্য নাট্যশাস্ত্র, অর্থাৎ তারা নাট্যশাস্ত্র যে নিয়ম, প্রিন্সিপালস মানে হচ্ছে নিয়ম, নাট্যশাস্ত্র নিয়ম এবং এর যে গঠনগততা, এই দিকটাও তারা এক্সপ্লোর করেছিল। আচ্ছা, আমরা এখানে কি বুঝলাম, এইখানে আগেকার ভারত আর এখনকার ভারত, এই দুটো ভারতের মধ্যে হিউজ ডিফারেন্ট, এই ডিফারেন্টটাকে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তো চলো এবার আমরা শুরু করি। কি শুরু করবো, এমসিকিউ। আর্যভট্ট ওয়াজ এ এন। দেখো, এইখানে এ এন এর মধ্যে কি করব, দেখো এইখানে আমরা করব এ এন এর মধ্যে এন করলাম, তারপরে এলো অ্যাস্ট্রোনমার। দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাড এ ইউনিক, কি ছিল দেখো, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। কি হলো, একটা ইউনিক ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হলো। দ্য চক্র সংহিতা মেনলি ডকুমেন্টস, চক্র সংহিতা মেনলি কিসের ওপর তৈরি হয়েছিল, দেখো মেডিকেল সায়েন্সের ওপর মেন তৈরি হয়েছিল, ওই যে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সের ওপর। উড স্টিল ইজ প্রডিউসড ইউজিং দ্য, উড স্টিল প্রডিউস করতে কী ব্যবহার করে, দেখো নলেজ অফ মেটালার্জি, অর্থাৎ মেটালার্জি যে জ্ঞান। তারপরে দেখো, দ্য টার্ম আসুয়েস্টিক ইজ রিলেটেড উইথ, এই যে টার্ম যে শব্দটা আসুয়েস্টিক কিসের সঙ্গে রিলেট করে, দেখো এইখানে রিলেট করে সাউন্ড অর্থাৎ শব্দর সঙ্গে, এটা রিলেট করে শব্দর সঙ্গে। তারপরে দেখো, ভাস্কারা টু মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু, ভাস্কারা টু কিসের উপর কন্ট্রিবিউশন রেখেছিল, ট্রিগনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি। তোমাদের হয়তো ক্লাস 10 লাস্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি, খুব চাপে আছে, সিন কস ট্যান। আচ্ছা, এই ত্রিকোণমিতির উপর আলোকপাত করেছিল বা কন্ট্রিবিউশন করেছিল। তারপরে দেখো ট্রু ফলস, দেখো এখানে কি বলেছে, ট্রু আর ফলস, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অ্যান্ড গেট প্রোভাইড সাপোর্টিং ফ্রেজ অর সেন্টেন্স। দেখো, ancient Indian science and technology saw significant advancement only in the fields of astronomy, mathematics, medicine and metallurgy. দেখো, এইটা হবে হচ্ছে ফলস, কারণ দেখো
এনসিয়েন্ট ইন্ডিয়ানস মেড কন্ট্রিবিউশন টু ফিজিক্স। দেখো এরপরে আমরা কারণ এখানে আমরা ডট ডট দিয়ে দিয়েছি, দেখো এখানে হবে হচ্ছে দেখো ancient Indians made contribution to physics including the concept of gravity, the nature of light and fluid dynamics as seen as the work of Conrad Astronomies and Bhaskara too। এই দেখো এইটুকু হচ্ছে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। দাদা এইটুকু বললেন, এটা এতটাই, কিন্তু তোমাদের এনাফ জায়গা থাকবে, চিন্তা নেই। তারপরে দেখো আয়ুর্বেদিক মেডিসিন মেনলি ফোকাসেস অন ন্যাচারাল রিমেডিস অ্যান্ড হোলিস্টিক হেলথ। দেখো হ্যাঁ এইটা ট্রু, কারণ দেখো আয়ুর্বেদিক মেডিসিন উইথ ইটস ফোকাস অন ন্যাচারাল রিমেডিস অ্যান্ড হোলিস্টিক হেলথ, দেখো এইখানে আছে Ayurvedic medicine, with its focus on natural remedies and holistic health, was developed and documented in texts like in Chakra Samhita and Susuk Samhita। দেখো তোমরা লিখবে হচ্ছে এতদূর অব্দি, আয়ুর্বেদিক থেকে হেলথ অব্দি লিখবে, তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো wood steel was used in the creation of Damascus was source for its exceptional sharpness। দেখো এইটাও ট্রু, কারণ ওই যে আমি বললাম যে উড স্টিল একটা এক্সেপশনাল তার গুণ ছিল কি, তাদের শক্ত হতো, সেই জন্য ড্যামাকাস তলোয়ার তৈরি করা হতো। এইখানে দেখো ট্রু করলাম, wood steel was known for its exceptional hardness and was used to the creation of Damascus swords। এইটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। দেখো এইবার আমরা করব এসএকিউ, হ্যাঁ শর্ট আনসার টাইপ কোশ্চেন। তো চলো দেখে নিই প্রথমটা কি আছে। দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট ডিড রেভলিউশনাইজ ক্যালকুলেশন অ্যান্ড নাম্বার রিপ্রেজেন্টেশন। দেখো এই যে ক্যালকুলেশন এবং নাম্বার কি রিপ্রেজেন্ট করে এটা বলতে হবে। দেখো দ্য কনসেপ্ট অফ জিরো অ্যান্ড দ্য ডেসিমেল সিস্টেম। দেখো এখানে দুটোর কথাই বলেছে, একটা হচ্ছে জিরোর কনসেপ্ট, একটা হচ্ছে ডেসিমেল মানে দশমিকের কনসেপ্ট। রেভলিউশনাইজড ক্যালকুলেশন অ্যান্ড নাম্বার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ এই কি করে একটা জিরোর কনসেপ্ট ডেসক্রাইব করে, আর একটা করে হচ্ছে ডেসিমেল অর্থাৎ দশমিক, বোঝা গেল। তারপর একটা দেখো, হোয়াট ইজ দ্য ইউনিক ফিচার অফ দ্য আয়রন পিলার ইন দিল্লি। দিল্লির আয়রন পিলারের ইউনিক ফিচার কি, দেখো এখানে আছে দ্য আয়রন পিলার ইন দিল্লি ওয়াজ রিমেন রাস্ট ফ্রি ফর সেঞ্চুরিজ। দেখো এইটা কি রাস্ট ফ্রি রয়েছে কয়েক সেঞ্চুরি ধরে। এইবার দেখো হোয়াট আর এনসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্টিস্ট কন্ট্রিবিউশন টু ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স বা পদার্থবিদ্যার প্রতি আমাদের যে সায়েন্টিস্ট তাদের কন্ট্রিবিউশন কি রয়েছে। দেখো they contributed ideas on gravity, the nature of light, fluids dynamics, acoustics and autonomies। অর্থাৎ দেখো এইখানে গ্র্যাভিটি অর্থাৎ তোমার মাধ্যাকর্ষণ শক্তি, আর একটা কি হয়েছে না লাইট অর্থাৎ আলোর গতি, নেচার অফ আলো, আলোর প্রকৃতি নিয়ে বলেছে, অর্থাৎ আলোর গতি কি, আলোর ধর্ম কি, আলোর রিফ্লেকশন, এইগুলো নিয়ে বলা হয়েছে। তারপরে হচ্ছে ফ্লুইড ডাইনামিক্স, অর্থাৎ তরল পদার্থর ধর্মকে, যেমন কি তরল পদার্থ সর্বদা উঁচু থেকে নিচুর দিকে যায়, এই যে ধর্ম, বেশ কিছু ধর্ম তরল পদার্থ কখন আমরা বলবো, এই ধর্মগুলোকে নিয়ে কন্ট্রিবিউট করেছে। তারপরে দেখো নেম এনি টু এনসিয়েন্ট ইন্ডিয়ান পন্ডিটস হু হ্যাভ মেড গ্রাউন্ড ব্রেকিং কন্ট্রিবিউশনস টু অ্যাস্ট্রোনমি। দেখো কি একটা আর্যভট্ট অ্যান্ড ভাস্করা টু ফর বরাহমিহিরা অর বরাহমিহিরা। দেখো এখানে আমি তিনটে বলে দিয়েছি, একটা হচ্ছে আর্যভট্ট, একটা হচ্ছে ভাস্কর, একটা হচ্ছে বরাহমিহিরা। তারপর এখানে কি করবে, দেখো এই লেখাটা আমি দেখিয়ে দিই। দেখো এইখানে আমরা উত্তরটা এভাবে করবো, নেম তারপরে এনিটা কেটে দেবো, টু অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান পন্ডিটস, হুইয়ের জায়গায় লিখে দেবো আর্যভট্ট অ্যান্ড ভাস্করা টু মেড গ্রাউন্ড ব্রেকিং কন্ট্রিবিউশন টু অ্যাস্ট্রোনমি। তো বোঝা গেল এইটা আমরা হুবহু কোশ্চেন থেকে লিখবো, শুধু উত্তরটা হুইয়ের জায়গায় উত্তরটা বসবে আর এনিটা বাদ চলে যাবে। এইরকম টাইপের কোশ্চেন আসলে এইরকমই হবে। আচ্ছা এইবার আমরা করবো হচ্ছে গ্রামার। তো দেখি, দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো ইনসিডেন্টলি দিস ওয়াজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হোসেন হ্যাজ ক্র্যাক, দেখো এখানে হ্যাজ ক্র্যাকড হলো, দ্য সিভিল সার্ভিস হ্যাজ অ্যাচিভড, এখানে হ্যাজ অ্যাচিভড হলো ফর ফরেস্ট সার্ভিস, রেভিনিউ অ্যান্ড পুলিশ, বাট ওয়াজ, এখানে ওয়াজ হলো নট হ্যাপি উইথ দেম। দেখো এইখানে আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে রয়েছে, বোঝা গেল। ওই জন্য আমি বললাম টেন্সটা ভালোভাবে শিখতে হবে। তারপরে দেখো আর্টিকেল আর প্রিপোজিশন। দেখো এখানে কি আছে, দ্য পোয়েম দ্য স্নেল টেক্স আস ইনটু, এটা কিন্তু প্রিপোজিশন, হ্যাঁ,
দ্য প্রাইভেট অফ এ স্নেল, অফটা এখানে উত্তর, এটা প্রিপোজিশন। হোয়ার ইট ইজ সিন লিড এ, এই যে এটা হচ্ছে আর্টিকেল, সাফিসিয়েন্ট লাইফ, অর্থাৎ নিজের প্রতি যে নিজের সন্তুষ্ট লাইফ, এখানে এটা হচ্ছে আর্টিকেল। আচ্ছা এরপরে দেখো রিরাইট অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ যেরকম বলা আছে সেরকম করো। কি বলা আছে? হোয়াট এ ফাইন মর্নিং ইট ইজ সেড স্বামীস ফাদার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। দেখো এইখানে হবে হচ্ছে স্বামীস ফাদার এক্সক্লেমড ইন জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি ফাইন মর্নিং, অর্থাৎ স্বামীর বাবা আনন্দ উঠে বলে এটা কি সুন্দর সকাল। তারপরে দেখো ইউ শুড নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ, এটি কি বলছে? রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রম প্রাইড, অর্থাৎ প্রাইডকে অ্যাডজেক্টিভ করতে হবে। দেখো ইউ শুড নট বি প্রাউড অফ ইউর হেলথ, এমন কি কাজ করো, এমন পড়াশোনা করে পড়াশোনা নিয়ে গর্ব হয়। তোমার মা বাবা যেন বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে এই রেজাল্ট করেছে। তোমরা হয়তো অনেকেই জানো, তোমার মা বাবাকে হয়তো এখন বেশ কিছু লোক এটাও বলে রেখেছে যে এখনকার মাধ্যমিক তো অনেক নাম্বার পাওয়া যায়, বা তো ছেলে কি আদৌ স্টার পাবে? এই যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমার মা বাবাকে দিতে যেন পারে সেই ব্যবস্থা করবে তুমি। তোমার মা বাবা যেন বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে এই সাবজেক্টে 90% পেয়েছে, 95% পেয়েছে, 85% পেয়েছে, যেন বলতে পারে। অর্থাৎ তোমার মা বাবার প্রশ্নের উত্তর কিন্তু তুমি, তোমার বাবা দিন রাত খেটে এক করে তোমার জন্য পয়সা রোজগার করছে, সেইখান থেকে তোমাকে পড়াচ্ছে, তোমার মা দিন রাত তোমার জন্য খাবার তৈরি করছে, বাড়ি সামলাচ্ছে, তারপরে তোমাকে পড়াশোনায় গাইড করছে। তাহলে কি তোমাকে এর প্রতিদান কিন্তু দিতেই হবে, অতএব তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে। দেখো এ লস্ট মুভমেন্ট ইজ লস্ট ফর এভার, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এ মুভমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার, হ্যাঁ এটা একদম ঠিক কথা। এক মুহূর্ত যেই তুমি হারিয়ে ফেলো সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে, তোমার কাছে এখন এক মুহূর্তের দামটা অনেক, ভুলে যেও না। দেখো এরপরে বলেছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। আচ্ছা দেখো দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক, এইটা আমরা করবো হচ্ছে দ্য পেশেন্ট উইল গেট ওভার উইদিন এ উইক। তারপরে দেখো প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, প্লিজ ডু নট টার্ন ডাউন মাই প্রপোজাল। দেখো এখন প্রপোজাল দেওয়ার সময় নয়, এখন পড়া করার সময়, অতএব প্রপোজালের কথা ভুলে যাও। এখন সে রিজেক্ট করো, তুমি তাকে রিজেক্ট করো, সে কেন তোমাকে রিজেক্ট করবে? তুমি তাকে রিজেক্ট করো, চল হাট কথাকারকে, এখন পড়া করো। হি ওর এ হোয়াইট শার্ট, সে একটি সাদা শার্ট পরে আছে, এটা হচ্ছে হি পুট অন এ হোয়াইট শার্ট। ঠিক আছে, তারপরে দেখো আমরা দেখছি হচ্ছে কি বলেছে কোশ্চেন নাম্বার 3, এই যে তোমাদের আমি দেখাই কোশ্চেন নাম্বার 3 হচ্ছে এইটা, এই যে কোশ্চেন নাম্বার 3। তারপরে দেখো এখানে কি আমরা জানি যে ওই সেম ওয়ার্ড বা সেম মানেযুক্ত ওয়ার্ড খুঁজতে হয় একটা শব্দে। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ মেটালস অ্যান্ড দেয়ার ইউজেস। দেখো এইখানে হবে হচ্ছে মেটালার্জি। যেমন দেখো তোমাদের সিনের মধ্যে এইখানে, তোমাদের সিনে দেখো এইখানে রয়েছে চার্জ রেডিক্যালি, দেখো এইখানে হবে হচ্ছে রেভলিউশনাইজড। তারপরটা কি রয়েছে দ্য ক্র্যাকিং অর ব্রেকিং অফ এ হার্ড অবজেক্ট, দেখো এইটা হচ্ছে ফ্র্যাকচার। ওই যে ক্র্যাকিং ব্রেকিং বলতে এখানে হাড় ভেঙে যাওয়া, হাড় চিড়ে ধরা বুঝিয়েছিল না, হ্যাঁ ওইটাই হচ্ছে কথাটা, এখানে হবে হচ্ছে ফ্র্যাকচার, ওই বোন ফ্র্যাকচার। তারপরে দেখো এ হাই লেভেল অফ স্পেশাল নলেজ আর স্কিল, এক্সপার্টিজ, এইটা হচ্ছে তোমাদের ছিল হচ্ছে এই পেজের ফুল কোশ্চেন আনসার। তোমরা আমাদের এর ছাড়াও সাজেশন, এছাড়াও এর পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, জয়েন করো। এবং আমরা এই পিডিএফগুলো তোমাদের একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, যে পাসওয়ার্ডে ভিডিওর মধ্যেই থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটা খুলবে। এছাড়াও তোমাদের জন্য থাকবে মাধ্যমিকের সাজেশন, হ্যাঁ ফ্রি ইংলিশ সাজেশন, রাইটিংয়ের সাজেশন, সিন আনসিনের সাজেশন, হ্যাঁ আনসিনেরও সাজেশন দেবো। এই যে এই সাজেশনগুলো থাকবে, তো তাদের যাও গ্রুপে জয়েন হও, যাও যাও। বেশ চলো দেখা হচ্ছে পরের পেজ নিয়ে।